সাল 1990। আমাদের আলবার্ট নামে একটি ছেলেকে দেখানো হয় যে তার বাবার সঙ্গে বাইরে বের হয়ে কার্ডবোর্ডের বাক্স পরে চন্দ্রগ্রহণ দেখছে। সেখানে তার বাবার মুখে সে গ্যালাক্সি এবং স্পেসের থিওরি সম্পর্কে জানতে পারে এবং আলবার্ট ঠিক করে বড় হয়ে সে একজন সায়েন্টিস্ট হবে। এরপর সে স্কুলে গিয়ে তার প্রিয় শিক্ষিকা মিস সিমিকে তার নিজের তৈরি করে একটি এনভেলপ দেয় যাতে সে সেটি ডক্টর ইনায়েত খানকে পোস্ট করে দেয়। যাই হোক, এরপর সিন শিফট হয় বর্তমান সময়ে, যেখানে আমরা খবরের মধ্যে শুনতে পাই যে পৃথিবীর খুব কাছে দিয়ে একটি ধূমকেতু যেতে চলেছে, আর এই ধূমকেতুর ম্যাগনেটিক ফিল্ডের কারণে পুরো পৃথিবীর বিদ্যুৎ 9 দিনের জন্য বন্ধ হয়ে যেতে পারে। এরপর আমাদের আলবার্টকে দেখানো হয় সে এখন বড় হয়ে গেছে এবং একজন সায়েন্টিস্টও বটে। তার স্ত্রীর নাম অ্যানি। অ্যানি তাদের ছেলেকে জন্ম দেওয়ার সময় মারা গিয়েছিল। এর মধ্যে আলবার্টকে স্কুল থেকে ডাকা হয়, কারণ আলবার্টের ছেলে অ্যাডামের বিরুদ্ধে অভিযোগ উঠেছে সে অন্য একটি বাচ্চার মাথায় পাথর মেরেছিল। অ্যাডাম অবশ্য আগেও এই ধরনের কাজ করেছিল, তাই এবার শত অনুরোধ করা সত্ত্বেও অ্যাডামকে স্কুল থেকে বের করে দেওয়া হয়। এরপর গাড়িতে করে বাড়ি ফেরার সময় আলবার্ট অ্যাডামকে তার এই কাজের জন্য বকাঝকা করছিল। পাশাপাশি তার চিন্তাও হচ্ছিল যে এই মিড টার্মের সময় তাকে শেষ পর্যন্ত কোনো স্কুলে ভর্তি করাতে পারবে কিনা। কিন্তু অ্যাডাম তখন আলবার্টকে বলে যে তার মায়ের কথা খুব মনে পড়ছে। এতে করে আলবার্ট তার উপর আরও বেশি রেগে যায়, আর আলবার্টের রাগের কারণে অ্যাডাম মাঝপথে গাড়ি থেকে নেমে দৌড়ে পালানোর চেষ্টা করে। আলবার্টও তার পিছু করে, আর এর মধ্যে একটি দুর্ঘটনা ঘটে, যে জন্য অ্যাডামকে হসপিটালে নেওয়া হয়। হসপিটালে অ্যাডামের জ্ঞানও ফেরে, তবে দুর্ঘটনায় তার বড় ধরনের কোনো ইনজুরি হয়নি। এদিকে আলবার্ট তার অফিসে যায়। সেখানে আমরা তার অ্যাসিস্ট্যান্ট দিব্যা এবং সন্দীপের সঙ্গে পরিচিত হই। তারা ওই ধূমকেতুর ব্যাপারে পুরো রিপোর্ট আলবার্টকে জানায়। তাদের হিসাব অনুযায়ী ধূমকেতুর কিছু টুকরো ইন্দো চাইনিজ বর্ডারের আশেপাশে গিয়ে পড়ার কথা ছিল, কিন্তু আলবার্ট যে তাদের হেড, সে এক কথাতেই জানিয়ে দেয় যে তার হিসাব অনুযায়ী ধূমকেতুর টুকরোগুলো সমুদ্রে গিয়ে পড়বে। এরপর দিব্যা আলবার্টকে জানায় যে ডাক্তার ইনায়েত দিল্লির পাশাপাশি তাদের অফিসেও আসতে চাচ্ছেন, আর এবার ডাক্তার ইনায়েতই অ্যাডভাইজারি প্যানেল সামলাবেন। আলবার্ট ডাক্তার ইনায়েতের প্রিয় ছাত্র ছিল এবং সে 5 বছর তার কাছে পড়াশোনা করেছে, অ্যাসিস্ট্যান্টের কাজ করেছে। এরপর আলবার্ট তার ছেলে অ্যাডামকে সঙ্গে নিয়ে অ্যানির মৃত্যুবার্ষিকীর জন্য তার মেমোরিয়ালে যায়, যেখানে অ্যানির ভাই জেমস তার স্ত্রী এবং ছেলেকে নিয়ে এসেছিল। কিন্তু জেমস আলবার্ট এবং অ্যাডামকে একদমই পছন্দ করতো না, কারণ অ্যাডামের কারণেই তার ছেলে ছাদ থেকে নিচে পড়ে গিয়েছিল। এমনকি তার বোন অ্যানিরও মৃত্যু হয়েছিল। এমনকি জেমস এটাও মনে করত যে অ্যাডাম যতদিন থাকবে ততদিন আলবার্টও কখনো সুখে থাকতে পারবে না। মানে এক প্রকার সে সকল অভিযোগ আলবার্টের উপরই দিচ্ছে। সিন চলছে রাতে। আলবার্ট অ্যাডামের জন্মদিন সেলিব্রেট করছে, আর সেলিব্রেশনের সময়ই আলবার্টের বন্ধু রাহুল তাকে অ্যাডামের জন্য আরেকটি মা আনতে বলে, অর্থাৎ একজন নতুন স্ত্রী খুঁজে নেওয়ার পরামর্শ দেয়। এরপর আলবার্টকে একটি অডিটোরিয়ামে কমেটের উপর লেকচার দেওয়ার জন্য ডাকা হয়, আর ওই প্রোগ্রামে সে বলে মাউন্ট এভারেস্টের থেকে বড় একটি কমেট পৃথিবীর খুব কাছ দিয়ে চলে যেতে যাচ্ছে, আর সেই কমেটের ম্যাগনেটিক ফিল্ড পৃথিবীর থেকেও বেশি শক্তিশালী হওয়ার কারণে 9 দিন পর্যন্ত পৃথিবীতে বিদ্যুৎ, ইন্টারনেট সহ কোনো কিছুই কাজ করবে না। তবে সে মানুষকে এই কমেটের কারণে ভয় না পেয়ে বরং খুশি হতে বলে, কারণ এমন একটি কমেট বহু বছর পর পর মাত্র একবার পৃথিবীর কাছ দিয়ে যায়। এরপর আলবার্ট দিব্যা এবং সন্দীপকে সঙ্গে নিয়ে একটি সুপার মার্কেটে যায়। সেখান থেকে তারা মোমবাতি, ল্যাম্প, ঘরের বিভিন্ন জিনিসপত্র কেনার চেষ্টা করে, যেখানে প্রচণ্ড ভিড় লেগে আছে। এত বেশি ভিড়ের কারণে সুপার মার্কেটও 24 ঘন্টা খোলা রাখা হচ্ছিল। পাশাপাশি সুপার মার্কেটের বাইরেও একটা র্যালি বের হয়েছে। সেখানে মানুষ স্লোগান দিচ্ছে যে এই কমেটের কারণে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, যদিও আসলে এমন কিছুই হওয়ার কথা ছিল না। তো পরবর্তী দিন অ্যাডাম বাড়িতে ফুটবল খেলতে গিয়ে একটি ফুলদানি ভেঙে ফেলে, আর ঠিক তখনই ডাক্তার ইনায়েত তাকে এই কাজ করতে দেখে ফেলে। তিনি আসলে আলবার্টের সঙ্গে দেখা করতে এসেছিল। ডাক্তার ইনায়েতকে দেখে আলবার্টও খুশি হয়, কারণ প্রায় 6 বছর পর তার সঙ্গে আলবার্টের দেখা হয়েছে, আর এর আগে শেষবার সে তার সঙ্গে অ্যানির প্রথম মৃত্যুবার্ষিকীতে দেখা করেছিল। ডাক্তার ইনায়েত আলবার্টকে একটি প্রস্তাব দেয়। মূলত এই জন্যই সে এখানে এসেছিল। তিনি মূলত টাইম ম্যাগাজিনকে কথা দিয়েছে যে কমেট এবং এর সামাজিক প্রভাব নিয়ে তাদের জন্য একটি আর্টিকেল লিখবে। কিন্তু হঠাৎ করেই চাইনিজ সরকারের কাছ থেকে ডাক্তার ইনায়েতের কাছে একটি কল এসেছিল। সেখানে তিনি বড় বড় সায়েন্টিস্টের সঙ্গে কমেটটিকে লাইভ দেখার কথা, যেটা তিনি কোনোভাবেই মিস করতে পারবে না। তাই তিনি চান আলবার্ট যেন হিমালয়ে গিয়ে এই কমেটের উপর রিসার্চ করে। কিন্তু আলবার্ট ডাক্তারকে জিজ্ঞেস করে যে নিজ শহরে থেকে কি কমেটের উপর রিসার্চ করা সম্ভব হবে। উত্তরে তখন ডক্টর জানায় এটা শুধু কোনো একটি জায়গা নয়, বরং ওই গ্রামটি কুসংস্কারে ভরা। সেখানকার মানুষরা এই কমেট সম্পর্কে সায়েন্টিফিক ওয়ার্ল্ডের কোনো জ্ঞানই রাখে না। তারা অনেক দূরে বসবাস করছে
এমনকি লাখ লাখ বছর আগের কিছু তথ্যও তারা জানে, যেটা তারাও জানে না। ওই গ্রামবাসীর বিশ্বাস এই গ্রামের গুহার ভেতর কমেট সম্পর্কে অনেক আগে থেকেই লেখা আছে। এটা শুনে আলবার্টেরও একটু আগ্রহ জাগে এবং সেখানে যেতে রাজি হয়। মূলত এই জায়গা থেকেই মুভিটা একটা ভয়ঙ্কর টার্ন নিতে চলেছে। এরপর ডাক্তার আলবার্টকে রিসার্চ করার জন্য একটি টিম তৈরি করতে বলে এবং জানায় যে গ্রামে তার থাকার জন্য তাদের নিজেদের একটি হোটেলের পুরো ব্যবস্থা করা হয়েছে। সেখানে তার জন্য হাকা নামে একজন কেয়ারটেকারও থাকবে, যে তার সব কিছুর খেয়াল রাখবে। পাশাপাশি ডাক্তার নিজেও 8ম দিনে সেখানে পৌঁছে যাবেন। এরপর আলবার্ট তার রিসার্চ টিম এবং অ্যাডামকে সঙ্গে নিয়ে ডাক্তারের বলা সেই হোটেলে পৌঁছে যায়। সেখানে তার সঙ্গে কেয়ারটেকার হাকারও দেখা হয়। এরপর সে তার টিমকে রিসার্চ করার জায়গাটি দেখিয়ে দেয়। জায়গাটি আসলে একটি আর্মি বেস ছিল, যেটা 1962-তে যুদ্ধের জন্য ব্যবহার করা হয়েছিল। পরবর্তী 9 দিন তাদের এখানে থেকে কাজ করতে হবে। এরপর সে জিপের ব্যাটারি খুলে তার মধ্যে ম্যানুয়াল ক্র্যাব শ্যাফট লাগিয়ে সেটাকে চালানোর উপযোগী করে নেয়। পাশাপাশি জিপের হেডলাইটের জায়গাটি 2টি টর্চও ফিট করে দেয়। সে তার টিমকে পরবর্তী দিন হতে যাওয়া কমেট ফলের জন্য পুরোপুরি প্রস্তুত করে ফেলে, এমনকি টেলিস্কোপ সব প্রয়োজনীয় সব কিছু সেট করে নেয়। অন্যদিকে অ্যাডামেরও সেখানে বেশ ভালোই সময় কাটছিল। তার সাথে হাকারও বেশ ভালো সম্পর্ক হয়েছে। কিন্তু আলবার্টের মনের মধ্যে তখন শুধু অ্যানির কথা মনে পড়ছে। এর মধ্যেই কমেটের পৃথিবীতে আসার সময় হয়ে যায়। আলবার্টও তার টিমকে বেসে সেট করে নিজে বড়ুবা জঙ্গল দিয়ে বেরিয়ে যায়, যাতে কমেটটাকে আরও কাছ থেকে দেখতে পারে। সেখানেই সে নিজের টেলিস্কোপটাও সেট করে নেয়। কমেটের যে টুকরাটি, মানে যাকে ডেব্রি বলা হয়, অবশেষে সেটা পৃথিবীতে এসে পড়ে। আর তার কয়েক মুহূর্ত পরই পুরো পৃথিবীর বিদ্যুৎ একযোগে চলে যায়। কিন্তু এর কিছুক্ষণ পরই হঠাৎ কোনো একটা জিনিস আলবার্টের সঙ্গে এসে ধাক্কা খায়। আলবার্ট উঠে দেখে সেখানে একটি মেয়ে অজ্ঞান হয়ে পড়ে আছে। আলবার্ট সঙ্গে সঙ্গে মেয়েটিকে অচেতন অবস্থায় তার হোটেলে নিয়ে আসে। হাকা তাকে জানায় মেয়েটির সকাল নাগাদ জ্ঞান ফিরে আসবে। এরপর আলবার্ট হাকাকে সকালে আসতে বলে। কিন্তু হাকা যাওয়ার আগে কমেটের কারণে আকাশে তৈরি হওয়া লাল আলো দেখে ভয় পাচ্ছিল। তার মতে এটা একটা অশুভ সংকেত। এরপর আলবার্ট বাইরে এসে দেখে কমেটের একটি টুকরো পড়ে আছে, যেটা আসলে ওই মেয়েটির ব্যাগ থেকে বের হয়েছে। তো হাকার কথা মতো পরবর্তী দিন সকালে মেয়েটির জ্ঞান ফিরে আসে। আলবার্ট তাকে জিজ্ঞেস করলে সে জানায় তার নাম আসলে ইভা। সে দিল্লি থেকে তার বন্ধুদের সঙ্গে কমেট দেখতে এসেছিল, কিন্তু জঙ্গলের মধ্যে পথ হারিয়ে যাওয়ার কারণে সে তার বন্ধুদের থেকে আলাদা হয়ে যায়। তো সব কিছু শোনার পর আলবার্ট তাকে জানায় যে তার উপর কমেটের একটি টুকরো এসে পড়েছিল। ভাগ্যক্রমে সেই টুকরো থেকে সে বেঁচে গিয়েছে এবং কমেটের টুকরোটিকে নিজের ব্যাগের মধ্যে রেখে দিয়েছিল। এবার আবার প্রচণ্ড জ্বর, তাই আলবার্ট তাকে বিশ্রাম নিতে বলে। এরপর সে আবার জঙ্গলের দিকে বেরিয়ে যায়। আর সেখানে পৌঁছানোর পর রাতের ব্যাপার চিন্তা করতে করতে তার মাথা ব্যথা শুরু হয়ে যায়। পাশাপাশি জঙ্গলের মধ্যে একটি নেকড়েও তার পিছু করে। কিন্তু আলবার্ট কোনো মতে তার জিপ নিয়ে সেখান থেকে পালিয়ে হোটেলে ফিরে আসে। এদিকে আলবার্টের ছেলে অ্যাডাম ইভার কাছে গিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। এমন সময় ইভারও জ্ঞান ফিরে আসে। এরপর সে অ্যাডামের তৈরি করা ফ্লিপবুক দেখতে শুরু করে। সেই ফ্লিপবুকের মধ্যে অ্যাডাম মূলত আলবার্টের কোনো ড্রয়িংই বানায়নি। অ্যাডামের মূলত সেখানে কোনো বন্ধু ছিল না, তাই ইভা তাকে বন্ধুত্ব করতে বলে। এরপর ইভা অ্যাডামের সঙ্গে ফুটবল খেলতে যায়। আর আলবার্ট দূর থেকে তাদের দুজনকে দেখে বেশ খুশি হচ্ছিল। কিন্তু হাকা তাকে বলে এই সব কিছু শুধুমাত্র ক্ষণিকের জন্য, শুধু আকাশটা লাল থাকা পর্যন্তই চলবে। একবার আকাশটা স্বাভাবিক হয়ে যাওয়া মাত্রই সব কিছু আবার আগের মতো হয়ে যাবে। অবশ্য তখনও আলবার্ট এসবের কোনো কিছুই বুঝতে পারছিল না যে হাকা তাকে কী বোঝাচ্ছে। তো রাতের বেলা আলবার্ট কমেটের টুকরোগুলো খুব মনোযোগ দিয়ে দেখছিল। অন্যদিকে ইভা হঠাৎ হাকার কাছে যায় এবং তাকে সেখান থেকে চলে যেতে বলে। ইভা অ্যাডামের কাছে গিয়ে তার সঙ্গে কথা বলে। কথায় কথায় অ্যাডাম তাকে জানায় যে তার দেয়ালের উপর ড্রয়িং বানাতে খুব পছন্দ, কিন্তু বাবার ভয়ে সে দেয়ালে ড্রয়িং করে না। ইভা তখন তাকে প্রতিশ্রুতি দেয় যে সে যদি এবার দেয়ালে ড্রয়িং করে তাহলে এবার আলবার্ট তাকে বকবে না, যে জন্য অ্যাডাম দেয়ালে ড্রয়িং তৈরি করতে শুরু করে। এদিকে ইভা আলবার্টের কাছে যায়। আলবার্ট তাকে তার নিজের এবং পরিবারের ব্যাপারে জিজ্ঞেস করলেও সে পরিষ্কার কিছু বলছিল না। তবে আলবার্ট যখন তার বন্ধুদের ব্যাপার জানতে চায় তখন ইভা তাকে বলে যে সে পরের দিন সকালে এখান থেকে চলে যাবে। এরপর ইভা গ্রামোফোনের সাহায্যে মিউজিক চালায়। তারা তিনজন একসাথে ডিনার করে। সেখানে আলবার্ট কেন যেন ইভার মধ্যে অ্যানির একটা ছায়া দেখতে পাচ্ছিল। পরবর্তী দিন আলবার্ট ওই কমেটের টুকরোটিকে একটি কেসের মধ্যে রেখে এভাকে জিপে নিয়ে তাকে ড্রপ করে দেওয়ার জন্য বেরিয়ে পড়ে। সে তাকে গ্রামের একটি মার্কেটে নামিয়ে দেয় আর এভা কমেটের টুকরোটিকে আলবার্টের কাছে রাখতে বলে। এরপর নিজের রিসার্চের জন্য আলবার্ট গ্রামের অনেক লোকাল মানুষদের ইন্টারভিউ নেয়, তাদের ছবি তোলে। গ্রামের সব মানুষই কমেটটিকে একরকম ভয় পেত,
মোট কথা তারা সেটাকে অভিশাপ বলে মনে করত। ওই যে আমি প্রথমে বলেছিলাম, এই পুরো গ্রামটাই কুসংস্কারে ভরা। এদিকে ইভা একটি দোকান থেকে কিছু কাপড়ের পেমেন্ট করার জন্য দোকানের মালিকিনীর সঙ্গে যখন কথা বলছিল, তখন দোকানের ওই মহিলা ইভাকে দেখে একটু ভয় পেয়ে যায়। এমনকি তাকে সেখান থেকে এখনই চলে যেতে বলে। ইভাও তখন তার নিজের ইভিল রূপ দেখায় এবং বলে যে তার যে আংটিগুলো হাতে আছে তাকে ওগুলো বাঁচাতে পারবে না। অর্থাৎ এখানে ইভার মধ্যে কিছু একটা সমস্যা আছে, যেটা স্পষ্ট বোঝা যাচ্ছে। দোকান থেকে বের হওয়ার পর আবারও আলবার্টের সঙ্গে এবার দেখা হয়ে যায়। আলবার্ট তাকে আবার নিজের গাড়িতে বসিয়ে অন্য কোথাও ড্রপ করতে নিয়ে যাচ্ছিল, কিন্তু জিপ নিয়ে কিছু দূর যাওয়ার পর সে জানতে পারে যে সামনের দিকে যাওয়ার যে একটি লোহার ব্রিজ আছে সেটা ভেঙে গেছে, যে জন্য আর সেখান দিয়ে যাওয়া সম্ভব নয়। তাই আলবার্ট তাকে আবার নিজের হোটেলে নিয়ে যায়। অর্থাৎ ইভা এখান থেকে যেতেই চাচ্ছে না। হোটেলে পৌঁছানোর পর ইভা অন্যদিকে আলবার্ট দেয়ালে ড্রয়িং করার জন্য অ্যাডামকে বকাঝকা শুরু করে। কিছুক্ষণ পর সে অ্যাডামকে বিছানায় শুয়ে সেখান থেকে চলেও যায়। এরপর ইভাও সেখান থেকে চলে যাওয়ার পর অ্যাডাম নিজের ঘরে একটি মোমবাতি জ্বালাচ্ছিল। ঠিক তখনই সে কারো পায়ের শব্দ বা উপস্থিতি অনুভব করে। শব্দটা শুনে সে ঘর থেকে বেরিয়ে আসে। কিছুক্ষণের মধ্যে ইভা তাকে ধরে ফেলে এবং টেনে বিছানার উপর নিয়ে যায়। আলবার্টকে চড় মেরে সে হুমকি দেয় যে সে যদি তার বাবাকে কিছু বলে তাহলে সে আবার ফিরে এসে তাকে মেরে ফেলবে, যে জন্য অ্যাডামকে বেশ ভীত লাগছিল। আলবার্টও মনে করে হয়তো ভয়ঙ্কর কোনো স্বপ্ন দেখতে পারে। কিন্তু আলবার্ট চলে যাওয়ার পর ইভা আবার অ্যাডামকে ভয় দেখায় যে গত রাতে যেটা সে দেখেছে সেটা আসলে স্বপ্ন ছিল না। এরপর তিনজন একসঙ্গে ব্রেকফাস্ট করে। ঠিক তখনই অ্যাডাম রেগে গিয়ে ইভাকে তার বাবার থেকে দূরে থাকতে বলে এবং সেখান থেকে রাগ করে চলে যায়। এরপর আলবার্ট অ্যাডামের কাছে যায়। সেখানে অ্যাডাম তার কাছে ক্ষমাও চায়, কিন্তু তার ভয় ছিল এই ঘটনা জানার পর তার বাবা হয়তো তাকে ছেড়ে দিতে পারে। তাই অ্যাডামকে কমফোর্টেবল করার জন্য আলবার্ট তাকে নিজের সঙ্গে বেস ক্যাম্পে নিয়ে যায়। সেখানেই জানা যায় দিব্যা আলবার্টের বেশ কাছের ছিল। এরপর সন্দীপ আলবার্টকে জানায় মনিস্ট্রির যে প্রধান পরবর্তী দিন তাদের সঙ্গে দেখা করতে চেয়েছে। পাশাপাশি সন্দীপ আলবার্টকে এটাও বলে সে নিরাপদে ড্রপ করে দিতে পারবে, যে জন্য সন্দীপ সেখান থেকে চলে যায়। আলবার্ট ও অ্যাডামকে হাকার সঙ্গে বাড়িতে পাঠিয়ে দেয়। এখন ক্যাম্পে শুধু দিব্যা আর আলবার্টই ছিল। ঠিক তখন দিব্যা আলবার্টকে ইভার ব্যাপারে জিজ্ঞেস করে এবং অ্যাডামের দিকে একটু বেশি নজর দিতে বলে। আর এই সমস্ত কথা তাকে আর কেউ নয়, অ্যাডামই বলেছিল। কারণ অ্যাডাম তাকে জানিয়েছিল যে আলবার্ট এখানে ইভার সঙ্গে অনেক বেশি সময় কাটাচ্ছে। কিন্তু আলবার্ট দিব্যাকে তার ফ্যামিলি ম্যাটার থেকে দূরে থাকতে বলে। এরপর কিছু জরুরি রিডিং নেওয়ার জন্য দিব্যা উপরে চলে যায়। ইভা আলবার্টের সঙ্গে দেখা করতে আসে। সে আলবার্টকে একটি রিল্যাক্স হওয়ার জন্য চোখ বন্ধ করতে বলে। এরপরে ইভা উপরে গিয়ে দিব্যাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়, যে জন্য দিব্যার মাথায় গুরুতর আঘাত লাগে। তাকে সঙ্গে সঙ্গে হসপিটালে নেওয়া হয়। আর মাথায় আঘাত লাগার কারণে তার অবস্থা এখন বেশ ক্রিটিক্যাল। কিন্তু আলবার্টকে অ্যাডামের কাছে হোটেলে ফিরে যেতে হচ্ছিল, তাই সে টিমের একজন মেম্বারকে হাসপাতালে থেকে যেতে বলে। আলবার্ট হোটেলে পৌঁছানোর পরই অ্যাডাম তাকে কিছু বলার জন্য একেবারে একটা জায়গায় নিয়ে যায়। এরপরই সে জানায় সে তার বাবাকে যা কিছু বলে ইভা সবই জানতে পারে। অ্যাডামের মতে বাইরে থেকে ইভাকে যেমন দেখায় ইভা মোটেও তেমন নয়। পাশাপাশি সে বলে যে দিব্যের পড়ে যাওয়াটা কোনো দুর্ঘটনা ছিল না, তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছিল। এরপর অ্যাডাম তাকে এটাও জানিয়ে দেয় যে ইভা আসলে একটা কমেট। অ্যাডাম তাকে এই জায়গা থেকে দ্রুত বের করে নিয়ে যেতে চায়, কিন্তু আলবার্ট অ্যাডামের কোনো কথায় বিশ্বাস করতে পারছিল না। তার উপর তাকে সেখানে আরও এক সপ্তাহ থাকতে হবে। তাই অ্যাডামের কথার দিকে কোনো গুরুত্ব না দিয়ে সে তাকে শান্ত করে সেখান থেকে চলে যায়। আলবার্ট চলে যাওয়ার পর অ্যাডাম ভয় পেয়ে নিজের ঘরের সব জানালা দরজা বন্ধ করে দেয়। কিন্তু এবার ধোয়ার মতো তার সামনে এসে হাজির হয় এবং তাকে হুমকি দেয় যে 9 দিনের মধ্যেই সে তাকে নিজের সঙ্গে নিয়ে যাবে। আর পরবর্তী দিনই তিনজনই মনস্ট্রিতে যাওয়ার জন্য গাড়ি নিয়ে যখন বের হয়, ইভা কোনোভাবেই মনস্ট্রির মধ্যে যেতে চাচ্ছিল না। তখন আলবার্ট একাই ভিতরে গিয়ে এখানের প্রধানের সঙ্গে দেখা করে। সে আলবার্টের চোখের ভয় দেখে কিছু বুঝতে পারে এবং অ্যাডামের উপর খেয়াল রাখতে বলে। তো এখান থেকে বের হওয়ার পর অ্যাডাম আলবার্টকে জানায় যে ইভা মনস্ট্রির ভিতর যেতে পারছে না, কারণ সেখানে সবাই প্রার্থনা করছে। আর এটা ইঙ্গিত দেয় যে কোনো ইভিল জিনিস মনস্ট্রির মধ্যে প্রবেশ করতে পারে না। অন্যদিকে হাসপাতালে সন্দীপ আলবার্টকে জানায় দিব্যার শরীরে বেশিরভাগ হাড়ি ভেঙে গেছে, কিন্তু তারপরও সন্দীপের বিশ্বাস দিব্যা কোমা থেকে অবশ্যই বের হয়ে আসবে। তার মানে দিব্যা কোমায় চলে গেছে। এরপর সন্দীপ আলবার্টের কাছে দিব্যার হাতের আঘাতের ব্যাপারেও জানতে চায়, কারণ দিব্যা যদি পিছলে পড়ে যেত তাহলে সেখানে থাকা রেলিংটা এত লম্বা ছিল, তার এভাবে পড়ে যাওয়ার তো কথাই নয়। কিন্তু আলবার্ট তাকে এইসব ব্যাপারে বেশি মনোযোগ দিতে নিষেধ করে। এদিকে রাতে হাকা নিজের বাড়িতে যাওয়ার জন্য বের হচ্ছিল, কিন্তু অ্যাডাম তাকে সঙ্গে থাকতে অনুরোধ করে। তবে হাকা তাকে তার নিজের মালাটি দিয়ে সেখান থেকে চলে যায়।
হাকাও মূলত এই এলাকার আদিবাসীদের একজন, তাই তার কাছে এটা ছিল। সে এখানকার মানুষদের এই ইভিল শক্তি থেকে দূরে রাখার জন্য সবাইকে এটা দিত এবং নিজেও এটা পড়ত। তো হাকা চলে যাওয়ার পর ইভা অ্যাডামকে পুরো বাড়ির মধ্যে খুঁজছিল। অন্যদিকে অ্যাডাম পুরো বাড়ির মোমবাতি এবং যতগুলো ল্যাম্প ছিল একে একে সব নিভিয়ে দিচ্ছে। কিন্তু তারপরও ইভা তাকে ধরে ফেলে এবং আবার তাকে হুমকি দিতে শুরু করে। ঠিক তখনই হাকা তাদের দেখে ফেলে আর দেখা মাত্র সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। কিন্তু ইভা একসময় তার সাইকেলটি ফেলে দেয়, যে জন্য হাকারও একটি অ্যাক্সিডেন্ট হয়। এরপর আলবার্ট যখন হোটেলে ফিরে আসে, সেখানে আবারও তার সামনে ইভাকে দেখা যায়। ইভা তাকে বলে যে যদি অ্যাডাম না থাকতো তাহলে তাদের দুজনের জীবন কতটা আলাদা হতে পারত। মানে অ্যাডামই তাদের দুজনের মধ্যে একটা দূরত্ব তৈরি করে রেখেছে, এমনকি তার মনের শান্তি পুরোপুরি নষ্ট করে দিয়েছে। আসলে এই সকল অনুভূতিগুলো বহু বছর ধরে আলবার্টের মনের মধ্যে ছিল, কিন্তু সে কখনোই এই অনুভূতিগুলোকে নিজের উপর পুরোপুরি প্রভাব ফেলতে দেয়নি। আর এই অনুভূতিগুলোই তার উপর পুরোপুরি এখন চেপে বসার আগেই সে ইভাকে নিজের মন থেকে সরিয়ে দেয় এবং অ্যাডামকে নিয়ে জিপে করে সেখান থেকে বেরিয়ে পড়ে। পরবর্তী দিন সকালে তারা আর্মি বেসে পৌঁছে যায় এবং অ্যাডামকে সন্দীপের কাছে রেখে আবার হোটেলের দিকে রওনা হয়। কিন্তু হোটেলে পৌঁছে সে দেখতে পায় সেখানে রাখা কমেটের টুকরোটি উধাও হয়ে গেছে, এমনকি ইভাও সেখানে নেই, এমনকি হাকাও আসেনি। যে জন্য আলবার্ট ইভা নামের মেয়েটির বিরুদ্ধে রিপোর্ট করতে পুলিশ স্টেশনে যায়। কিন্তু পুলিশ তার কথায় খুব একটা গুরুত্ব দিচ্ছে না, এমনকি তাকে বলে যে আগামী 4 দিন তারা কিছুই করতে পারবে না। তবে আলবার্টের নিজেরও এখন কিছুটা বিশ্বাস হতে শুরু করেছিল যে এখানে সত্যি কোনো অস্বাভাবিক ব্যাপার ঘটছে, যেটা সে এতদিন গুরুত্ব দেয়নি। এরপর আলবার্ট অ্যাডামের কাছে ফিরে যাচ্ছিল, ঠিক তখনই হঠাৎ করে ইভা তার গাড়ির সামনে এসে দাঁড়ায়। অন্যদিকে আলবার্ট সময় মতো না আসায় অ্যাডাম সন্দীপের সঙ্গেই ওই মনেস্ট্রির দিকে রওনা হয়ে যায়, কারণ মনেস্ট্রি ছিল একমাত্র জায়গা যেখানে ইভা যেতে পারত না, আর তাকে বাঁচতে হলে তো সেখানেই আশ্রয় নিতে হবে। এদিকে আবার হঠাৎ ইভাকে সামনে দেখতে পাওয়ায় আলবার্ট পুরো অজ্ঞান হয়ে যায়, আর জ্ঞান ফেরার পর সে নিজেকে সরাসরি হসপিটালে দেখতে পায়, যেখানে তার অ্যাসিস্ট্যান্ট তাকে জানায় সন্দীপ অ্যাডামকে নিয়ে মনেস্ট্রির দিকে গেছে। অন্যদিকে মনেস্ট্রির দিকে যাওয়ার সময় রাস্তায় একটি মৃত প্রাণীর দেহ পড়ে থাকতে দেখে সন্দীপকে বাধ্য হয়ে জিপ থামাতে হয়। সে প্রাণীটিকে দেখতে যখনই জিপ থেকে নামে তখনই ইভা তার মাথায় আঘাত করে তাকে সেন্সলেস করে ফেলে। আর এটা দেখে অ্যাডাম জঙ্গলের দিকে দৌড়ে পালায়, ইভাও তার পিছু নেয়। অ্যাডাম দৌড়াতে দৌড়াতে সোজা আদিবাসীদের কাছে পৌঁছে যায়, আর অ্যাডামের গলায় থাকা ওই মালাটি দেখে তারা বুঝতে পারে যে হাকার মালা। এদিকে আলবার্টও ওই মনেস্ট্রির দিকে যাচ্ছিল, আর পথের মধ্যেই সে ওই জিপটি দেখতে পায়। এরপর জঙ্গলের ভিতরে গিয়ে সে অ্যাডামের ব্যাগ খুঁজে পায়, এমনকি আরও সামনে গিয়ে সে অ্যাডামের সঙ্গে হাকাকেও দেখতে পায়। কিন্তু হঠাৎ করে জ্ঞান ফেরার পর অ্যাডাম আলবার্টের কাছ থেকে দূরে পালাতে শুরু করে। কিছুক্ষণ পর সে হঠাৎই অজ্ঞান হয়ে যায়, আর জ্ঞান ফেরার পরই দেখে তার সামনে ডাক্তার ইনায়েত বসে আছে। ডাক্তার ইনায়েত তাকে জানায় যে সে অজ্ঞান হয়ে যাওয়ার পর গ্রামের লোকজন তাকে তার কাছে নিয়ে এসেছিল। এরপর তিনি অ্যালবার্টকে একটি গুরুত্বপূর্ণ কথা জানায় যে ইভা আসলে কোনো বাস্তব মানুষই ছিল না। এটা শুনে আলবার্ট ভীষণ অবাক হয়, কিন্তু ইনায়েত তাকে বলে সবচেয়ে বেশি অন্ধকার ব্ল্যাক হোলে নয়, বরং মানুষের মনের ভিতরে থাকে। আর অ্যাডামের প্রতি আলবার্টের যে ঘৃণা জমে উঠেছিল সেটা এতটাই বেড়ে গিয়েছিল যে সেই ঘৃণা প্রকাশের জন্য তার মনের একটি মাধ্যম প্রয়োজন ছিল, আর সেই মাধ্যমই ছিল ইভা। ডাক্তার ইনায়েতের মতে আলবার্ট বাইপোলার ডিসঅর্ডার মেনিয়া নামের একটি সমস্যায় ভুগছিল, তাই ইভা শুধু আলবার্টের কাছে দেখা দিত, কারণ ইভা আসলে আলবার্টের নিজেরই একটা স্প্লিট পার্সোনালিটি ছিল। আলবার্ট অবশ্যই সব কিছু বিশ্বাস করতে চাচ্ছে না। তখন ডাক্তার ইনায়েত তাকে আগের ঘটনাগুলোর কথা মনে করিয়ে দেয়, যেমন আলবার্ট কীভাবে সবসময় নিজের অজান্তে অ্যাডামকে ভয় দেখাচ্ছিল, কিন্তু অ্যাডাম বুঝে গিয়েছিল যে তার বাবার সঙ্গে কোনো একটা সমস্যা চলছে, তাই সে এই ব্যাপারে দিব্যাকেও জানিয়েছিল। কিন্তু ইভা যেহেতু আলবার্টেরই সেই অন্ধকার মানসিক সত্তা ছিল, তাই সে দিব্যাকেও নিজের জন্য হুমকি মনে করেছিল, সেই জন্যই মূলত তাকে রাস্তা থেকে সরাতে ফেলে দিয়েছিল। তবে অ্যাডাম ছিল অনেক বেশি বুদ্ধিমান, সে সুযোগ বুঝে ইভা সম্পর্কে আলবার্টকে বোঝানোর চেষ্টা করেছিল, অর্থাৎ সরাসরি না বলে পরোক্ষভাবে সে নিজের বাবাকেই বোঝাতে চেয়েছিল যে তার সঙ্গে কোনো একটা সমস্যা হচ্ছে। কিন্তু আলবার্টের ভেতরের সেই ইভা বারবার অ্যাডামকে ভয় দেখানোর কারণে অ্যাডাম জঙ্গলে আলবার্টের কাছে থেকেও পালানোর চেষ্টা করে, কারণ সে বুঝতে পারছিল না এই মুহূর্তে তার সামনে সত্যি তার বাবা আছে নাকি তার বাবার ভেতরে সেই স্প্লিট পার্সোনালিটি মানে ইভা। ডাক্তার ইনায়েত আরও জানায় সন্দীপের মাথায় আঘাত লাগার কারণে 2 মাস তাকে বিছানায় থাকতে হবে, আর দিব্যা তো কোমাই রয়েছে। আলবার্ট তখন ডাক্তারকে অ্যাডামের ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু ডাক্তার তাকে বলে যে অ্যাডাম কোথায় আছে সেটা শুধু ইভা জানে, কারণ সে আসলে আলবার্টের নিজের মনের ভিতরে রয়েছে, মানে ওই স্প্লিট পার্সোনালিটি। তবুও আলবার্ট বিশ্বাস করছিল সে কখনোই নিজের ছেলের ক্ষতি করতে পারে না,
অর্থাৎ সে এখনও মানতে রাজি ছিল না যে তার ভেতরে কোনো স্পিরিট পার্সোনালিটি রয়েছে, কারণ সে তো ইভাকে নিজের চোখে দেখেছিল। কিন্তু এই সত্যটা একমাত্র অ্যাডামই পরিষ্কারভাবে বলতে পারবে। ডাক্তার ইনায়েত আরও বলে, যখন কমেট পৃথিবীর খুব কাছে চলে এসেছিল তখন তার প্রভাবে আলবার্টের মধ্যে থাকা এই মানসিক সমস্যাটি আরও বেশি সক্রিয় হয়ে ওঠে। আর আসলে সে বহু বছর আগেই এই সমস্যার শিকার হয়েছিল। এখন নিজের ছেলেকে খুঁজে বের করার জন্য আলবার্টের হাতে মাত্র একদিন সময় ছিল, কারণ পরবর্তী দিন সকাল থেকে কমেটের এই প্রভাব শেষ হয়ে যাবে। আর তখন তো ইভার ওই যে সত্তাটা ছিল তার মধ্যে, মানে স্পিরিট পার্সোনালিটি, সেটাও গায়েব হয়ে যাবে। তাই নিজের সব প্রশ্নের উত্তর খুঁজতে আলবার্ট আবার ওই মনস্ট্রির দিকে যায়। আর সেখানের প্রধান তাকে বলে তাকে নিজের সব প্রশ্নের উত্তর নিজেকে খুঁজে বের করতে হবে। এরপর আলবার্ট যখন সেখান থেকে বেরিয়ে আসছিল তখনই হঠাৎ করে কয়েকজন আদিবাসী এসে হাজির হয়। তারা অ্যাডামের বিষয়ে জিজ্ঞেস করে, কারণ তারা আগের রাতে আলবার্টকে হাকাকে মারতে এবং অ্যাডামকে নিয়ে যেতে দেখেছিল। কিন্তু আলবার্ট তাদের কোনো উত্তর দিতে না পারার কারণে তারা আলবার্টকে মারতে শুরু করে। তখনই অবশ্য আদিবাসীদের সর্দার এসে তাদের থামায় এবং আলবার্টকে অ্যাডামকে খুঁজে বের করতে যেতে দেয়। তো এরপর আলবার্ট জঙ্গলের মধ্যে আবার সে নেকড়েটিকে দেখতে পায়, কিন্তু এবার সে নেকড়েটিকে ভয় না পেয়ে বরং সাহস দেখিয়ে সেটিকে সেখান থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করে। ঠিক তখনই হঠাৎ তার সামনে ইভা এসে হাজির হয়। আর এখানেই আমরা জানতে পারি ইভা আসলে আর কেউ নয়, মিস সিমি। আলবার্ট মূলত নিজের মনের অন্ধকারকে দূরে রাখার জন্য সিমির চেহারাতেই ইভাকে কল্পনা করছিল। এত বছর পর সে ওই মিসের আসল চেহারা প্রায় ভুলে গিয়েছিল, কিন্তু এখন তার মনে পড়ে যায় যে ইভা দেখতে আসলে তো তার ওই মিসের মতোই, মানে ছোটবেলায় তার যে টিচার ছিল সেই টিচার। এদিকে ইভা তাকে ভুল পথে পরিচালিত করছিল এবং অ্যাডামকে আলবার্টের কাছ থেকে দূরে নেওয়ার চেষ্টা করছিল। তখন আলবার্ট তাকে বলে যে যদি সে অ্যাডামকে খুঁজে না পায় তাহলে সে নিজের জীবনও শেষ করে দিবে। এটা শোনার পরে ইভা তাকে বলে আকাশ থেকে লাল রং চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই সে অ্যাডামকে নিয়ে অদৃশ্য হয়ে যাবে। তাই অ্যাডামকে বাঁচানোর জন্য আলবার্টের হাতে আর মাত্র কয়েক মিনিট সময় আছে। এটা বলেই ইভা অদৃশ্য হয়ে যায়। কিন্তু ঠিক তখনই তার মনের মধ্যে আবার অ্যানি এসে হাজির হয় এবং সে আলবার্টকে বোঝায় অ্যাডাম কোথায় আছে, সেই জায়গাটাও জানিয়ে দেয়। এটা মূলত তার নিজের মধ্যে যে ভালো সত্তা ছিল সেটা, আলাদা সত্তা নয়। আর ঠিক তখনই আলবার্ট তাকে খুঁজে পায়। আমরাও দেখতে পাই অ্যাডাম একটি গুহার ভেতর অজ্ঞান হয়ে পড়ে আছে। অ্যাডামের জ্ঞান ফেরার পরই কমেটের প্রভাবও শেষ হয়ে যায় এবং পুরো পৃথিবীর বিদ্যুৎ আবার ফিরে আসে। এরপর আলবার্ট অ্যাডামকে জিজ্ঞেস করে ইভা কি সত্যিই ছিল, কিন্তু অ্যাডামের কাছে থেকে এর উত্তর পাওয়ার আগেই মুভিটি শেষ হয়ে যায়। এরপর আমরা একটি মিড ক্রেডিট সিন দেখতে পাই, যেখানে সেই একই গুহার ভেতর কিছু ছবি আঁকা দেখা যায়। সেই ছবিগুলোর মধ্যে একটি নেকড়ে, বেশ কয়েকজন আদিবাসী এবং একজন নারীর অবয়ব ছিল। আর এই কারণেই আবার প্রশ্ন থেকে যায় ইভা আসলে সত্যি ছিল নাকি সবকিছুই আলবার্টের মনের কল্পনা। এই সাসপেন্সের মধ্যেই মূলত মুভিটি শেষ হয়। এখন এই মুভিকে নিয়ে মূলত দুই ধরনের থিওরি আছে। প্রথম থিওরি হলো অনেকেই মনে করেন যে পুরো ব্যাপারটাই ছিল সুপারন্যাচারাল এবং ইভা সত্যি বাস্তব ছিল। তাদের মতে ইভা আসলে কমেডির একটা রূপ ছিল, যে পৃথিবীতে একজন নারীর রূপ নিয়ে আসতো এবং মানসিকভাবে দুর্বল মানুষদের শিকার করত। সে মানুষকে তাদের প্রিয়জনের কাছ থেকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করত, যেমনটা আমরা আলবার্ট আর অ্যাডামের ক্ষেত্রেও দেখতে পেয়েছি। এমনকি সে নিজের রূপও পরিবর্তন করতে পারত এবং পুরো ঘটনাগুলোর পেছনে তারই হাত ছিল। কিন্তু আলবার্টের ক্ষেত্রে তার ছেলের প্রতি ভালোবাসা শেষ পর্যন্ত তার ঘৃণার চেয়ে বেশি শক্তিশালী হয়ে যায়। তাই আলবার্ট ইভাকে প্রতিহত করতে পারে এবং অ্যাডামকে বাঁচিয়ে নেয়। কিন্তু অন্যদিকে দ্বিতীয় থিওরিতে বেশ কিছু প্রমাণ আছে। এমনটা হতে পারে যেখানে আসলে আলবার্টই বাইপোলার ডিসঅর্ডার ম্যানিয়ার শিকার ছিল। তাই প্রথম যে বিষয়টি অনেক মানুষ মিস করেছে, কারণ মুভির শুরুতে ছোট্ট আলবার্ট তার শিক্ষিকাকে ডাক্তার ইনায়েতের কাছে পাঠানোর জন্য একটি চিঠি দিচ্ছিল। ওই সময় ডাক্তার ইনায়েত নিঃসন্দেহে একজন প্রতিষ্ঠিত সায়েন্টিস্ট ছিল, আর বিশ্বমানের এরকম সায়েন্টিস্ট হওয়ার জন্য একজন মানুষকে কম করে হলেও তো 35 থেকে 40 বছরের একটা স্টাডি করতে হয়। তার উপর ডাক্তার ইনায়েতের যথেষ্ট অভিজ্ঞতাও ছিল, তাই তার বয়স ওই সময় 35 থেকে 40 হবে। কিন্তু পরবর্তীতে আলবার্ট যখন বড় হয়ে নিজেও একজন বিজ্ঞানী হয় এবং প্রায় 5 বছর ডাক্তার ইনায়েতের অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করে, তাই এই হিসাব অনুযায়ী সেই সময় ডাক্তার ইনায়েতের বয়স তো কমপক্ষে 70 থেকে 80 বছর হওয়ার কথা। কিন্তু বাস্তবে কিন্তু তাকে সেভাবে মনে হচ্ছিল না। আরেকটা বিষয়, গ্রামের দিকে যাওয়ার যে ব্রিজটা ছিল সেটি ভেঙে গিয়েছিল, তাই আলবার্ট সেখান থেকে বের হতে পারছিল না এবং ইভাও সেই জায়গায় দিয়ে যেতে পারছিল না। তাই এখানে বোঝা যায় যে ইভা আর আলবার্ট আসলে একই ব্যক্তি ছিল। তবে এখানে বড় প্রশ্ন হচ্ছে ডাক্তার ইনায়েত সেখানে কিভাবে এলো? 9 দিন পর্যন্ত কোনো ইলেকট্রিক জিনিস ঠিকমতো কাজ করছিল না, তাহলে এত দ্রুত তার কাছে ডাক্তার ইনায়েত কিভাবে পৌঁছে গেল? সোজা কথা বলতে গেলে ডাক্তার ইনায়েত আসলে কখনোই সেখানে ছিল না। তিনি আলবার্টের মনের কল্পনা ছিল, তার নিজের ভালো সত্তা বা সাবকনসিয়াস মাইন্ড।
যে তাকে মনে করিয়ে দিচ্ছিল তার ছেলে অ্যাডাম কোথায় আছে এবং তাকে বাঁচাতে হবে। অর্থাৎ আলবার্ট সত্যি যদি বাইপোলার ডিসঅর্ডারের শিকার হয়ে থাকে তাহলে তার মনে সেই অবস্থার কারণেই ডাক্তার ইনায়েতকে সে দেখতে পাচ্ছিল। তার সঙ্গে ডাক্তার ইনায়েত অনেক বছরের সম্পর্কের অ্যাটাচমেন্টও ছিল, তাই তার নিজের ভালো সত্তা ডাক্তার ইনায়েতের রূপ নিয়ে তাকে সঠিক পথ দেখাচ্ছিল। এমনকি দিব্যাকে যখন বলা হয়েছিল যে ডাক্তার ইনায়েত এখানে আসতে চলেছেন, সেটাও সম্ভবত আলবার্টের মনের তৈরি একটা ঘটনা ছিল, কারণ আসলে ইনায়েতের তার ল্যাবে আসার কথা ছিল, কিন্তু তিনি সেখানে আসেননি। তাহলে হঠাৎ করেই বা তিনি আলবার্টের বাড়িতে কেন আসলেন? তাই এই সব কিছুই আলবার্টের কল্পনায় ছিল। তবে তারপর প্রশ্ন থেকে যায়, তাহলে গুহার ভেতরে থাকা সেই নেকড়ে, আদিবাসী এবং ইভা সদৃশ নারীর ছবিগুলো সেখানে কেন ছিল? এর উত্তর হচ্ছে, অনেক বছর আগে এই অঞ্চলের আদিবাসীর পূর্বপুরুষেরা সেই ছবিগুলো এঁকেছিল। কমেটকে তারা একজন ফিমেল ইভিল বা নারীরূপী অশুভ শক্তি হিসেবে দেখা তাদের নিজস্ব বিশ্বাস ছিল, কারণ কমেট পৃথিবীর কাছে এলে তার ম্যাগনেটিক ফিল্ড বেড়ে যায়, যা মানুষের মস্তিষ্কের উপর প্রভাব ফেলতে পারে। তাই মানসিকভাবে দুর্বল কিছু আদিবাসী হয়তোবা একজন নারী এবং একটি নেকড়ের মতো অদ্ভুত জিনিস দেখতে পেয়েছিল। হয়তো তারা এই বাইপোলার ম্যানিয়ার মতো একটি মানসিক অবস্থাকে ছবির মাধ্যমে তুলে ধরেছে। আর আলবার্ট যখন সেই জায়গায় গবেষণার জন্য যায়, তখন গ্রামের মানুষ সম্ভবত তাকে আগে এই গল্পগুলো বলেছিল। সে নিজেও হয়তো ওই গুহাটি দেখেছিল, আর সেখান থেকে তার নিজের মনের মধ্যে এই সব কিছু জন্ম হয়েছে, ইভার জন্ম হয়েছে। অর্থাৎ ইভা আসলে অন্য কিছু নয়, মানুষের মনের ভিতরের ঘৃণা, নেতিবাচকতা এবং অন্ধকারেরই প্রতিচ্ছবি। আর যেদিন কমেট পৃথিবীর কাছে আসে, সেদিন সেটাই আলবার্টের মনের উপর প্রভাব ফেলে এবং তার বাইপোলার ম্যানিয়াকে ট্রিগার করে। মূলত কমেট ছিল তার সেই মানসিক সমস্যার ট্রিগার পয়েন্ট। তবে এই বিষয়টির পক্ষে একটা প্রমাণ আছে। যদি অ্যালবার্ট আর ইভা একই ব্যক্তি হয়, তাহলে প্রশ্ন আসে যে শপকিপার ইভাকে কেন কিছু বলেছিল। আসলে সবে ইভান ও অ্যালবার্ট গিয়েছিল, আর সেই মহিলা অ্যালবার্টকে বলেছিল ইউ ডোন্ট বিলং হেয়ার, কারণ সে মহিলাদের পোশাক কিনেছিল এবং ওই জায়গায় তার কোনো কাজও ছিল না। এমন একটা গ্রামের মধ্যে একজন পুরুষ যদি মহিলাদের পোশাক কিনতে যায়, সেটা দোকানের মহিলার কাছে অস্বাভাবিক লাগারই কথা। কিন্তু আমরা পুরো ঘটনাটা আলবার্টের পার্সপেক্টিভ থেকে দেখেছিলাম। বাস্তবে মহিলা আলবার্টকে দোকান থেকে বের হয়ে যেতে বলেছিল, আর সেখানে আলবার্টই বলেছিল তোমার আংটিগুলো তোমাকে বাঁচাতে পারবে না, কারণ আলবার্ট গ্রামের মানুষদের কাছ থেকে কমেটের গল্প শুনেছিল এবং সেই সময় তার এবার সদৃশ ওই পার্সোনালিটি সক্রিয় ছিল, তাই সে ওই মহিলাকে সেই কথাগুলো বলেছিল। আর একটু গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এভা অ্যাডামের সঙ্গে খেলছিল এবং দূর থেকে হাকা আর অ্যালবার্ট দুজনেই তাদের দেখেছিল, কিন্তু সেই সময় হাকা এভাকে দেখতে পাচ্ছিল না, অথচ আলবার্ট এভাকে দেখতে পাচ্ছিল। এখান থেকে বোঝা যায় যে এভা আসলে আলবার্টের ইমাজিনেশনের একটা অংশ ছিল। আর মনেস্টোরির যে ঘটনা ছিল, সেখানে ইভা ছিল না, অ্যাডামের মনের ওই সত্তাটাই ছিল। তার মানসিক সত্তা সেখানে প্রবেশ করতে পারেনি, কিন্তু অ্যাডাম করেছে। আর অ্যাডাম এখানে আসলে স্মার্ট একটি ছেলে ছিল। সে বুঝতে পেরেছিল যে তার বাবার মধ্যে কোনো একটা সমস্যা রয়েছে, কারণ বারবার তাকে ভয় দেখানো বা বকা দেওয়া মানুষটা আসলে অ্যালবার্ট নিজেই ছিল। কিন্তু অ্যালবার্ট ইনডিরেক্টভাবে এভা অর্থাৎ তার অন্য পার্সোনালিটির রোলও পালন করছিল। তাই অ্যাডাম তার বাবাকে ইনডিরেক্টভাবে বোঝানোর চেষ্টা করেছিল যে তার মধ্যে কোনো একটা সমস্যা রয়েছে। অ্যাডাম লক্ষ্য করেছিল যে টেম্পল বা এই ধরনের রিলিজিয়াস জায়গাগুলোতে তার বাবার ওই স্পিরিট পার্সোনালিটি বা ইভা কোনোভাবে বাইরে আসতে পারতো না। অ্যালবার্টের সাবকনসিয়াস লেভেলও হয়তোবা জানতো যে এভা আসলে তার নিজের ছেলের প্রতি তার নেগেটিভ ফিলিংস এর একটা রূপ। অর্থাৎ অ্যালবার্টের মনের ভিতরে অ্যাডামের প্রতি একটা ঘৃণা তৈরি হয়েছিল এবং এভা ছিল তার এই ঘৃণা একটা ফিজিক্যাল ফর্ম। তাই মনস্ট্রির মতো জায়গা সে ঢুকতে পারতো না। হাকাও সম্ভবত এটা বুঝতে পেরেছিল, তাই সে আলবার্টকে বলেছিল যে সে যেন নিজের ছেলের খেয়াল রাখে। আবার এদিকে অ্যাডাম দিব্যাকে বলেছিল যে তার বাবা তাকে বকাঝকা করে এবং তার সঙ্গে অদ্ভুত আচরণ করে। যখন দিব্যা এই বিষয়টি আলবার্টের সঙ্গে আলোচনা করছিল, তখন আলবার্টের নেগেটিভ পার্সোনালিটি তাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। আসলে অ্যাডামকে আলবার্টের কাছ থেকে দূরে রাখার চেষ্টা করা প্রত্যেক মানুষকেই আলবার্টের এভা পার্সোনালিটি আক্রমণ করছিল। তো এই বিষয়ে অনেকগুলো থিওরি কাজ করে। তো আপনার মতে কোন থিওরিটি হতে পারে বা এর অন্য কোনো থিওরি থাকতে পারে কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। তো দেখা হবে অন্য কোনো মুভি বা সিরিজের এক্সপ্লেনেশন ভিডিওতে। ততক্ষণ সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।